জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা এসো ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমাদেরকে আগের দিন মৌলিক অধিকার করে দিয়েছি। তো আজকে যে টপিকটা হচ্ছে নির্দেশমূলক নীতি, এখান থেকে এসএসসি জিডিতে কিন্তু প্রায় কোশ্চেন কিন্তু দেখা দেয়। ওকে, সুতরাং চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, খুব মনোযোগ সহকারে তোমাকে চ্যাপ্টারটা প্রথমে বুঝতে হবে। তো মনে হয় এটা হচ্ছে আমার 16 নম্বর ক্লাস। ওকে, তো নির্দেশমূলক নীতির ওপর পুরো ক্লাসটা হবে। এখান থেকে কি বলবো, এসএসসির সব থেকে ফেভারিট যদি কোনো টপিকের মধ্যে হয়ে থাকে তাহলে এই মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন সংবিধানের উৎস অর্থাৎ কোথা কোথা থেকে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো টিসিএসের অর্থাৎ এসএসসির ফেভারিট কোশ্চেন। ওকে, তো দেখো আমি তোমাদের মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি করে দিয়েছি। এরপরে হয়তো রাষ্ট্রপতিটা, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন সংবিধানের উৎস, এগুলো কিন্তু করিয়ে দেবো। আর তোমাদের ব্যাংক নিয়ে কিছু রিলেটেড যেগুলো কোশ্চেন আসে আর কি, সেটাও কিন্তু করিয়ে দেবো। ওকে, তো দেখো, প্রথমে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে প্রত্যেকটা আমি ক্লাসে পেয়ে যেহেতু কোশ্চেনের ধারণা দিই, তো এইখানেও কিন্তু সেই কোশ্চেনের ধারণাটা দিয়ে দেবো। প্রথমে বলছে ধারা 44 কত নম্বর অনুচ্ছেদে পড়ছে। দেখেছো তোমরা ডিপিএসপি থেকে অর্থাৎ নির্দেশমূলক নীতি থেকে কেমন প্রশ্ন হচ্ছে, যে একটা ধারা বলবে সেটা কত নম্বর অনুচ্ছেদ বা পার্টে বা অংশের মধ্যে পড়ছে, এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। তো এটা এসএসসি জিডি কনস্টেবল অফিসিয়াল পেপার 26শে ডিসেম্বর 2021 শিফটে আসা প্রশ্ন। ওকে, আর এটা প্রশ্ন দেখে নিব, গ্রাম পঞ্চায়েতের উৎস কত নম্বর ধারায় বলা হয়েছে। অর্থাৎ দেখতে পেয়েছো এখানেও একটা প্রশ্ন, যেটা গ্রাম পঞ্চায়েতের উৎস, যেটা রিসেন্ট 2024 কিন্তু এটা কিন্তু 4 শিফটে আসা কিন্তু একটা প্রশ্ন। ওকে, আর এই যে নির্দেশমূলক নীতিকে আমি কিন্তু বারবার একটা উচ্চারণ করব ডিপিএসপি, কখনো কেউ ডিএসপি বলে দিও না। ওকে, ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, কি অর্থাৎ এই যে নির্দেশমূলক নীতির ইংরেজি উচ্চারণটা হচ্ছে ডিপিএসপি, যার শর্ট ফর্ম, যার ফুল ফর্ম হচ্ছে দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, তো চলো এবার ক্লাসের দিকে ধীরে ধীরে আমরা প্রবেশ করি। প্রথমেতে নির্দেশমূলক নীতি, এটা আমরা কোথা থেকে নিয়েছি, এই যে কনসেপ্টটা বা ধারণাটা, এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান যে রয়েছে সেই সংবিধান থেকে নেওয়া হয়েছে। তোমাকে যদি এক্সামিনাররা প্রশ্ন করে, তুমি আশা করি চোখ বুজে বলতে পারবে যে নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ওকে, নির্দেশমূলক নীতিগুলো ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে, এই যে এক্ষুনি বললাম প্রশ্ন দেখলে, যে আমি বললাম না যে চতুর্থ অংশে অর্থাৎ পার্ট 4 এর মধ্যে কিন্তু এটা কিন্তু কি আছে, লিপিবদ্ধ রয়েছে। এটা কত থেকে এখন কত থেকে কত নম্বর ধারা পর্যন্ত নির্দেশমূলক নীতি নিয়ে কথা বলা হয়েছে, 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত, 51 পর্যন্ত ধারা পর্যন্ত কিন্তু কি একবারে পুরো নির্দেশমূলক নীতি নিয়ে কিন্তু কথা বলা রয়েছে। ওকে, এটা একটু কাইন্ডলি পাশাপাশি মনে রাখবে। নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রপতি পরিচালনার মূল তথ্য। অর্থাৎ আমাদের যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে, এগুলো আমাদের যে রাষ্ট্রপতি পরিচালনার এক একটা মূল তথ্য। আর মানে ক্লাস না করলে মানে প্রত্যেকটা মানে নির্দেশমূলক নীতি ধারাগুলো যদি না বলি, তুমি এগুলো কিছু বুঝতে পারবে না। এখন এগুলো কিছু বেসিক ফান্ডা, যেগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন বারংবারও কিন্তু এসে থাকে বা করা হয়ে থাকে, তার জন্য এখানে আমি ভরে দিয়েছি। তারপরে এখন তোমাকে যদি প্রশ্ন করে ভারতীয় সংবিধানের মানে এইভাবে প্রশ্ন করবে যে গান্ধীজির চিন্তাধারা উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে বলতে পারি, বা কিসের মধ্যে বলতে পারে, সেখানে অপশান দিবে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি। কিন্তু তখন কিন্তু গান্ধীজির চিন্তাধারা হয়ে যাবে নির্দেশমূলক নীতি। অর্থাৎ এই যে গান্ধীজি কি ভেবেছিল, অর্থাৎ গান্ধীজি কিছু কিছু রায় দিয়েছিল, বা গান্ধীজির যে চিন্তা ধারণাগুলো বা চিন্তা ভাবনাগুলো, সেটা কিন্তু এই নির্দেশমূলক নীতির মধ্যে কিন্তু ভরা রয়েছে। ওকে, হ্যাঁ, তো আমি যখন একটা একটা করে যখন বলবো তথ্য, তখন তোমরা এই তাৎপর্যটা বুঝতে পারবে গান্ধীজির। ওকে, তো চলো। তো প্রথমে এবার দেখো 36 থেকে 91 ধারা পর্যন্ত কিন্তু আমরা জানবো। হ্যাঁ, তো ইম্পর্টেন্টগুলো জানবো। ওকে, ধারা 36-এ কিছু নয়, স্টেট নিয়ে বলা রয়েছে। আর ধারা 37-এ যে তুমি মানে যে বিচার করতে পারবে না, মানে তুমি এই যে মানে কোনো রকম আদালতে বা কোনো কিছু বিচার করতে যেতে পারবে না। হ্যাঁ, এক কথায় ন্যায়ালয় যেটা বলি আমরা, ন্যায়ালয় মানে কি, যেখানে বিচার হয়, সে বিচার করতে পারবে, বিচারে যেতে পারবে না। এটা কিন্তু 37 নম্বর ধারায় বলা রয়েছে। আর 36 নম্বরে বলা রয়েছে যে একটা স্টেট নিয়ে বলা রয়েছে। ঠিক আছে, তো ওটা দুটো তেমন ইম্পর্টেন্ট নয় বলে আমি এখনও মানে আর কি আমি নোটসের মধ্যে ভরে নিই। তো 38 থেকে হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, তাই আমি কিন্তু ভরে দিয়েছি। ওকে, দেখো ভালো করে বুঝবে ধীরে ধীরে, প্রত্যেকটা ধারা কিন্তু ইম্পর্টেন্ট।
প্রথমে হচ্ছে জনগণের কল্যাণে সামাজিক শৃঙ্খলাকে সুনিশ্চিত করা। এবার তুমি 38 নম্বর ধারার এই শব্দটা পড়ে তুমি কিছু বুঝতে পারলে না, অর্থাৎ এটা কি? দেখো এখানে কি একটা শব্দ লেখা আছে, জনগণের কল্যাণ। তাহলে এই জনগণের কল্যাণ কথার অর্থ হচ্ছে, অর্থাৎ সরকার কি বলছে? সরকার বলছে জনগণের কল্যাণার্থে, অর্থাৎ মানুষকে যতটা সুযোগ দেওয়া দরকার কিন্তু ততটা কিন্তু সুযোগ দেবে, কিন্তু সেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, এখন যদি সামর্থ্যের বাইরে যদি কেউ কিছু মানে আর কি বলবো, কল্যাণের জন্য যদি এখন বেশি বেশি করে চেয়ে ফেলে তাহলে সেটা মুশকিল। এবার কীরকম? ধরে নাও ফ্রিতে শিক্ষা দিচ্ছে তোমাদের স্কুল মাস্টারে, স্কুলের যে সিস্টেমটা সেখানে পয়সা নিয়ে হয়, কিন্তু প্রাইভেট স্কুলে পয়সা নিয়ে হয়। তারপরে যে বিভিন্ন ভাতাগুলো দেওয়া হয়ে থাকে সেটা বিভিন্ন রকম ভাতা, সেখানে কি তোমার কাছ থেকে সরকার পয়সা নেয় ঘুরিয়ে, বরঞ্চ সরকার তোমাকে পয়সা দেয়। তাই বলে তোমাকে একজন যে 30,000 টাকা পার মান্থ বেতন পাচ্ছে তোমাকে ওই ভাতাটা 30,000 টাকা দেয় না, অর্থাৎ সরকার তার সামর্থ্য অনুযায়ী যতটা পারে তোমাকে কিন্তু সেই ভাতাটা দিয়ে থাকে। ওকে, এটাই কিন্তু বলা রয়েছে 38 নম্বর ধারায়, যে কি একটা জনকল্যাণের জন্য একটা সামর্থ্য আর কি। তারপরে 39 নম্বর ধারা। আচ্ছা, 39 নম্বর ধারার আবার বিভিন্ন পার্ট পাবো, 39-এর এ, 39-এর ডি এবং 39-এর এফ, এই তিনটেই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার জন্য আমি এখানে ভরে দিয়েছি। তো 39-এর এ কী বলছে? বলছে প্রতিটি নাগরিকের জন্য জীবিকার ব্যবস্থা। অর্থাৎ জীবিকা বলতে গেলে অর্থাৎ এই যে তুমি কি জীবনে প্রতিনিয়ত যে জীবনে কিছু কাজ করবে সেটার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, এবার ব্যবস্থা তো সরকার প্রত্যেক বাড়ি এসে আর করে দিতে পারবে না, অর্থাৎ তুমি পারলে মানে এখন তো কি মানে অনেকে তো রয়েছে যে কোনো জীবিকা করেই না, কিন্তু অ্যাকচুয়ালি করাটা উচিত। হ্যাঁ, বেঁচে থাকার জন্য আমাদের জীবিকা অবশ্যই দরকার, তো এটাই আর কি। তারপরে 39-এর ডি কী বলছে? বলছে সমকাজী নারী ও পুরুষের মজুরি দান। এবার তুমি বলবে এটা বুঝতে পারলাম না। সাপোজ তোমরা এখন ভাবো আমার কাছে এসএসসি জিডির জন্য তোমরা আমার কাছে পড়ছো, এখন ধরো না কে বিএসএফে সিলেক্টেড হলো, কোথায় কিসে বিএসএফে সিলেক্টেড হলো, এখানে মেয়ে পুরুষ দুজনেই সিলেক্ট হলো, কে মেয়েও সিলেক্ট হলো পুরুষও সিলেক্ট হলো। তাহলে এবার বলো, যে মেয়ে তাকে কি সরকার আলাদা বেতন দিবে, আর যে পুরুষ তাকে কি সরকার আলাদা বেতন দিবে? অর্থাৎ লিঙ্গের ভিত্তিতে কোনো সময় আলাদা বেতন দিবে? মোটেই না। অর্থাৎ তুমিও বিএসএফে পেয়েছো চাকরি, মেয়েটাও বিএসএফে চাকরি পেয়েছে, ছেলে মেয়ে উভয়, সুতরাং সমান, দুজনকেই সমান বেতন দেবে, আলাদা আলাদা দেখবে না। সেটাই বলছে যে সমকাজে নারী এবং পুরুষের সমমজুরি দান, এটা কিন্তু সরকারি সেক্টরে, কিন্তু এবার বেসরকারির ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হয়ে থাকে, তারা নিজের মন মর্জি মতন বেতন দিয়ে থাকে। এটাই বলছে 39-এর ডি। ওকে, আর এই ক্লাসের সমস্ত পিডিএফগুলো তোমরা সংগ্রহ করতে পারবে কোথা থেকে? আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ এরকমই তোমরা এসএসসি জিডি রিলেটেড আরও অনেক ক্লাস পেয়ে থাকবে। তারপরে আচ্ছা, এফ কি 39-এর এফ কী বলছে? শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করা। এবার শিশুদের সার্বিক বিকাশ, তুমি এটা সাধারণত ভাষাতেই বুঝতে পারছি যে একটা শিশুকে বিকাশের জন্য, সেটা ইন্টারনাল হোক কিংবা এক্সটার্নাল হোক, হ্যাঁ, সেই বিকাশের জন্য তার মানে কি করবে সরকার, তাকে কিন্তু ফ্রিলিভাবে মানে আর কি বলছে যে একটা শিশু সার্বিক বিকাশের জন্য কিন্তু এটা সরকারের দায়িত্ব প্লাস আমাদের সমাজের দায়িত্ব, তাই না? তো সেই ব্যবস্থাটাই কিন্তু বলা রয়েছে 39-এর এফ নম্বর ধারায়। ওকে, তারপরে 40-এ কী বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, এইটাই কিন্তু প্রশ্ন এসেছে, আর এবং প্রচুর আসে এই প্রশ্নটা, 40 নম্বর ধারার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ধারা। কী বলছে? গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা। 40 নম্বর ধারায় কী বলা হয়েছে? যে দেখো, এইটাই কিন্তু গান্ধীজির মূল যে চিন্তাভাবনা কিন্তু এই 40 নম্বর ধারায় খুব স্পষ্টভাবে উঠে আসে, কারণ যে সাধারণ মানুষের এর যে কথাবার্তা, মানে সেটা কিভাবে সরকার শুনবে, তাই না? তো সেটাকে কি করতে হবে? প্রত্যেক জায়গায় একটা পঞ্চায়েত বসাতে হবে। তো দেখো আমাদের কি ছিল আগেকার দিনে, তো সব সেই বসতো না, মানে সেই জমিদার, মানে জমিদার বলবো না, সেই গ্রামের একজন করে হেড থাকতো, সেই গ্রাম মানে পঞ্চায়েত বসাতে হতো, প্রচুর জনকে ডেকে নিয়ে একটা সভা করতো, পঞ্চায়েত বসাতো। তো সেটাই আর কি, সাধারণ মানুষের ডাকটা যেন সরকারের কাছে পৌঁছায়। তো তার জন্য এখন তো বর্তমানে সব ডিজিটাল গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, সে হেলিকপ্টারেও গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে ল্যান্ড করে আসে, হ্যাঁ, যারা নেতা হয় বা যিনি মানে কি বলবো আর কি, যিনি আর কি প্রধান হয়ে থাকেন। তো যাই হোক, এটা মজার সাপেক্ষে বললাম, কেউ সিরিয়াস নিও না। ওকে, তো গ্রাম পঞ্চায়েতে কি, হ্যাঁ, যাই হোক, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার কিন্তু প্রতিষ্ঠার কথা বলা রয়েছে 24 নম্বর ধারায়। অর্থাৎ কেন বলো তো? সাধারণ মানুষের ডাকটা যাতে সরকারের কাছে পৌঁছায়। হ্যাঁ, এখন গ্রামের মানুষরা অনেক পিছিয়ে থাকে এবং তাদের মানে যে কথাবার্তাগুলো বা তাকে দুঃখ কষ্টগুলো তো সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে জানাতে হবে, তাই না? তো এটার জন্যই আর কি, তেমন কিছু মানে বড় ব্যাপার নয়।
41 নম্বর ধারায়। দেখো 41 নম্বর ধারা কি বলছে, বেকারি, বার্ধক্য, পীড়া, অসামর্থ্য এবং দারিদ্র্যের ক্ষেত্রে সরকারি সাহায্য সুনিশ্চিত করা। খুবই একটা ভালো জিনিস। আচ্ছা, এবার আমি তোমাকে একটা জিনিস বলে দিই। এতক্ষণ ধরে যে আমি ধারাগুলো বললাম, হ্যাঁ, ধরো না তোমার গ্রামে কোনো গ্রাম পঞ্চায়েত নেই, তারপরে ধরো নারী পুরুষকে সমান কাজের সুযোগ সুবিধা দিচ্ছে না, বেতন দিচ্ছে না, কাউকে ধরো নারীদেরকে বেশি দিচ্ছে, পুরুষদেরকে কম দিচ্ছে, হ্যাঁ। তারপরে এই যে ধারাগুলো বললাম, জনগণের কল্যাণে সামাজিক শৃঙ্খলা সুনিশ্চিত করা, তো এগুলো থেকে তুমি যদি বঞ্চিত হয়ে যাও, তাহলে তুমি কি করবে? তুমি নিশ্চয়ই কোর্টে যাবে, কোর্টে গিয়ে বলবে যে আমি এই ধারা থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি, আমাকে সমান বেতন দেওয়া হচ্ছে না, বা আমার গ্রামে গ্রাম পঞ্চায়েত নেই, একটা আপনি গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠা করে দেন। তো এই যে এগুলো নিয়ে কিন্তু তুমি কি করবে? কোর্টে যাবে। তাহলে কিন্তু তুমি কি ভালো করে স্পষ্টত আমি তোমাকে এখানে বুঝিয়ে দিই, তোমার কোর্টে গিয়ে তোমাকে কোর্টের মহাশয় কী করবে? তোমাকে তাড়িয়ে দেবে। এবার তুমি বলবে কেন তাড়িয়ে দেবে? কারণ 37 নম্বর ধারায় স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে, এই উপরোক্ত অর্থাৎ এই যে নির্দেশমূলক নীতি নিয়ে কোনো রকম বিচার করা কিন্তু কোর্টের মধ্যে যাবে না। অর্থাৎ সরকার তোমাকে যা ফেসিলিটিস দিচ্ছে সেটাকে তোমাকে চোখ বুজে মেনে নিতে হবে, আর তুমি যদি মেনে নিতে পারো তো ভালো, আর না পারলে কিছু করার নেই। অর্থাৎ সরকার কিন্তু এগুলো কোনো রকমভাবে বিচার করবে না এগুলোর প্রতি, কোর্ট। ওকে, তো এটাই আর কি 37 নম্বর ধারায় বলা রয়েছে। তারপরে 41 নম্বর ধারা। 41 নম্বর ধারায় বেশি কিছু বলা নেই, মানে জাস্ট সিম্পলভাবে আমরা যদি বুঝতে চাই, কেউ যদি কোনো হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, বিকলাঙ্গ হয়ে থাকে, তাহলে কিন্তু সরকার থেকে একটা আলাদা ফেসিলিটিস দিবে। তারপরে কেউ যদি কোনো ফিজিক্যালি যে অসমর্থ থাকে, খুব গরিব থাকে, কিংবা কোনো রকম বার্ধক্য থাকে, সেটা বিভিন্ন রকম বেকার হয়ে থাকে, বৃদ্ধা ভাতা, বৃদ্ধাবস্থায়, তারপরে সে কারো হাজবেন্ড মারা গেলে তারপরে যে ভাতাগুলো পেয়ে থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু সব 41 নম্বর ধারায় বলা রয়েছে। 42 নম্বর ধারায় কি বলা হয়েছে? মহিলাদের প্রসূতিকালীন সাহায্যের ব্যবস্থা। এবার তুমি বলবে দাদা এটা আমি বুঝতে পারলাম না, তার জন্য তো আমি রয়েছি তোমাদের। দেখো, মহিলাদের প্রসূতিকালীন সাহায্যের ব্যবস্থা বলতে গেলে এটা হচ্ছে প্রেগনেন্সি, অর্থাৎ একটা মহিলাকে সরকারি ডিপার্টমেন্টে প্রেগনেন্সি থাকাকালীন কিন্তু কখনোই কাজ করানো যাবে না। এটা কিন্তু আমাদের সংবিধান কিন্তু বলে রেখেছে কত নম্বর? 42 নম্বর ধারা অনুযায়ী। এবার তোমাকে যদি প্রেগনেন্সি থাকা সত্ত্বেও যদি জোর করে কাজ করানো হয়ে থাকে কোনো সরকারি দপ্তরে, তুমি সেই বড় অফিসারকে হয়তো কমপ্লেন করতে পারো, সেটার ভিত্তিতে সেটা আলাদা পর্যায়ে হতে পারে, কিন্তু তুমি কোর্টে গিয়ে কখনোই কিন্তু তুমি বলতে পারো না যে আমি প্রেগনেন্সি থাকা সত্ত্বেও কিন্তু আমাকে জোর জবরদস্তি কাজ করাচ্ছে। কারণ আমাদের নির্দেশমূলক নীতিতে 37 নম্বর ধারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমাদের এই রিলেটেড কোনো সমস্যা কিন্তু বিচার ব্যবস্থায় কিন্তু আলোচনা করা হবে না। ওকে, এটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা মেয়েদের প্রেগনেন্সির ধরুন 3 মাস, প্রেগনেন্সির 3 মাস আগে কিন্তু কোনো রকমভাবে কাজ করানো যাবে না। মিডিলের পর্শনে কাজ করানো যেতে পারে, কিন্তু ফার্স্ট 3 মাস এবং লাস্ট 3 মাস কোনো রকমভাবে কিন্তু কাজ করানো যাবে না। এটাই আর কি বেসিকভাবে। তারপরে 43 নম্বর ধারা কী বলেছে? কুটির শিল্পের প্রসার। কুটির শিল্পের প্রসার বলতে গেলে এই যে হাতে গড়া যে শিল্পগুলো হয়ে থাকে, বিভিন্ন পোড়ামাটির বা এক কথায় কুটির শিল্প, সেগুলোকে কিন্তু বাড়াতে হবে, এই জিনিসটাই। আরেকটা জিনিস বলা রয়েছে, যে কি বলা রয়েছে, যে জীবনযাত্রার মান উন্নয়ন করা। এবার তুমি এই জীবনযাত্রার মানটাকে উন্নয়নটা দেখে তুমি ঠিক বুঝতে পারলে না। অর্থাৎ এবার ধরো আমি একটা কথাই বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে তুমি হয়তো এই জীবনযাত্রার মান উন্নয়ন শব্দটা বুঝতে পারবে। ধরে নাও আমি রাজমিস্ত্রির কাজ করলাম, আমাকে দিল 400 টাকা, আর আমি যতটা কাজ করলাম সেম কাজ কিন্তু তুমিও করলে, তাহলে তোমাকে দিল তোমাকে 50 টাকা দিল। তাহলে তুমি বলো তোমার সাথে কি কাজটা ঠিক করা হলো? তাহলে তোমার সাথে কাজটা ঠিক করা হলো না, কারণ আমি যতটা কাজ করেছি তুমিও সেই ততটাই কাজ করেছো, হয়তো একটু 19-20, সেটা নাথিং প্রবলেম। আমি ওই কন্ট্রোভার্সিয়ালে আমি যাচ্ছি না, আমি জাস্ট এখন বেসিক ফান্ড আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমি 400 টাকা পেলাম, তুমি 50 টাকা পেলে, তাহলে এটা তো সব থেকে এটা রং, এটা ভুল কাজ। তার জন্যই কিন্তু এই আর্টিকেল 43 নম্বর ধারায় বলে দেওয়া হয়েছে যে জীবনযাত্রার অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু সঠিকভাবে আমাদেরকে কিন্তু যে কাজ করছে সে কাজ
কাজের অর্থ কিন্তু সরকারকে মানে এটা দেখতে হবে যে আমরা ঠিকঠাক অর্থ পাচ্ছি কি পাচ্ছি না। এটাই আর কি 43 নম্বর ধারায় বলা রয়েছে। 44 নম্বর ধারায় কি বলা রয়েছে, দেশের সর্বত্র একে দিওয়ানি বিধি প্রবর্তন করা। এবার তুমি কি বলবে এটা আমি বুঝতে পারলাম না দাদা পুরো শব্দটাই। অর্থাৎ এই 44 নম্বর ধারা বারংবার পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে, এর ইংরেজিতে বলি ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ এর শর্টকাট হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ ইউনিফর্ম দেখে তোমরা ইউনিফর্ম কথার অর্থ দেখে বুঝতে পারছো, অর্থাৎ সিভিল মনে হচ্ছে নাগরিক, আর কোড অর্থাৎ ধরে নাও আমি একটা যদি মানে আমি বোঝানোর সাপেক্ষে আমি কিছু কথা নিচ্ছি। আমি ধরে নাও মানে আমরা 5 জন মিলে একটা স্কুল টিচারের চাকরিতে জয়েন করলাম। ওকে, এবার এই যে 5 জন মিলে স্কুল টিচারের চাকরিতে যখন জয়েন করলাম, তো তখন এই যে জয়েনিং করার সময় যে আমাদের একটা পলিসি নিয়ম, মানে চাকরির আগে অনেক কিছু তো সই টই করতে হয়, এই যে নিয়ম কানুনটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমাদের ওই 5 জনের ক্ষেত্রেই কিন্তু সমান হবে। মানে এমনটা নয় যে কারো মানে ফেসিলিটিস আলাদা হবে, আমার ফেসিলিটি আলাদা হবে, বা আমার নিয়ম আলাদা বা ওর নিয়ম আলাদা। অর্থাৎ তুমি সরকারি দপ্তরে চাকরি করছো মানে তোমার যা ফেসিলিটি, অর্থাৎ তোমাকে যা সুযোগ, ওটা প্রত্যেকের সম সুযোগ কিন্তু থাকবে সেই ডিপার্টমেন্টে। এটাই আর কি বলা হয়েছে যে কী বলেছে যে দেশের সর্বত্র একই দেওয়ানি বিধি প্রবর্তন থাকবে। ওকে, তারপরে 45 নম্বর ধারা, 14 বছর পর্যন্ত সকল ভারতবাসীর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদান। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি এটাকে আরও একটু অ্যাড করে নাও, এটা আমার নোটসের এখানে হয়তো খুব পুরো ডিটেলসটা লেখা নেই। এখানে লেখা 0 থেকে 6 বছর পর্যন্ত লিখবে, 0 থেকে 6 বছর পর্যন্ত কি করবে, স্বাস্থ্য সরকার কি করবে, 6 থেকে 14 বছর পর্যন্ত স্বাস্থ্য এবং জীবনটাকে রক্ষা করবে সরকার। হ্যাঁ, অর্থাৎ এর জন্যই তো দেখবে সব গ্রামে গঞ্জে বা কোনো জায়গায় যারা 0 থেকে 6 বছরের শিশু হয়ে থাকে তাদেরকে ফ্রিতে পোলিও দেওয়া হয়ে থাকে, তারপরে ফ্রিতে মেডিসিন কিছু মানে কি বলবো, শিশুর সার্বিক বিকাশের জন্য দেখবে অনেক কিছু সরকার থেকে অনেক কিছু ফেসিলিটিস দেয়, কারণ এখানে সরকার আমাদের 45 নম্বর ধারায় বলে দিয়েছে। ওকে, তারপরে 6 থেকে, এবার এটা 0 থেকে 6 এটা হচ্ছে স্বাস্থ্য, আর 6 থেকে 14 যারা বয়সের শিশু থাকবে তাদেরকে কিন্তু বিনামূল্যে শিক্ষা দিতে হবে, কোনো রকম পয়সা নেওয়া যাবে না। পয়সা নিলেই কিন্তু সেটা আইনত অপরাধ বলে কিন্তু গণ্য করা হবে। ওইটাই কিন্তু 45 নম্বর ধারায় বলা রয়েছে। ওকে, তারপরে 46 নম্বর ধারা, দেখো, দুর্বল এবং তপশিলভুক্ত গোষ্ঠীর জনগণের জন্য শিক্ষার ব্যবস্থা করা এবং সকল রকম শোষণ থেকে তাদের রক্ষা করা। অর্থাৎ এক কথায় বলতে গেলে 46 নম্বর ধারা খুবই যদি সহজভাবে বলি আমি, এখানে এসসি এবং এসটি যারা রয়েছে তাদেরকে কিন্তু কি করতে হবে, সে ফ্রিতে কিন্তু তাদেরকে যদি কেউ যাতে শোষণ না করে, অত্যাচার না করে, এই দিকটাকে সরকারকে কিন্তু নজরদারি রাখতে হবে। তারা ঠিকঠাক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না এই জিনিসগুলো কিন্তু সরকার কিন্তু লক্ষ্য রাখবে। তো এটাই আর কি। তো এগুলো সরকার তো লক্ষ্য রাখে না, এগুলোর উপর একটা কমিশন থাকে, যেমন এসসির আলাদা কমিশন, এসটির আলাদা কমিশন, সেই কমিশনের দ্বারা কিন্তু এগুলো দেখা হয়ে থাকে। ওকে, তারপরে 47 নম্বর ধারা, রাষ্ট্র নাগরিকের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানের এবং পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন করা। এবার তুমি কিন্তু এটা বুঝতে পারলে না। ওকে, এটা ভালোভাবে যদি আমি বোঝাই যে মানে স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান বলতে গেলে এখানে হচ্ছে সরকার তোমার হেলথটাকে দেখবে, তুমি ঠিকঠাক আছো কি, এই জিনিসটা কিন্তু দেখবে। এবার কেমন, এর জন্যই সরকার কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু বলে দিয়েছে যে কোনো রকমভাবে নার্কোটিক অর্থাৎ ড্রিঙ্ক, অ্যালকোহল অর্থাৎ মদ্যপান, নেশা জাতীয় কোনো জিনিস অর্থাৎ নেশাকর কোনো ওষুধ মানে ট্যাবলেট যেটা খেয়ে কিন্তু নেশায় পরিণত হবে, সেই সব জিনিসগুলো কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ, কারণ এগুলো আমাদের স্বাস্থ্যের বাইরে চলে যাচ্ছে। এটা কিন্তু আর্টিকেল 47 নম্বর ধারা বলে দিয়েছে যে জীবন এবং স্বাস্থ্য মানের জন্য কিন্তু সরকার কিন্তু আমাদেরকে দেখবে। তারপরে কি বলে যে পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন করা, এবং সরকার কি করছে পাশাপাশি এইসব জিনিসগুলোর পাশাপাশি মানুষ যে কতটা নিউট্রিশন অর্থাৎ পুষ্টিকর জাতীয় খাবার পাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেখবে সরকার। ওকে,
তারপরে 48 নম্বর ধারা, পরিবেশ উন্নয়ন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং অযাথা পশু হত্যা নিষিদ্ধকরণ। অর্থাৎ এখানে এখানে যদি আমি সিম্পল ভাষায় বলি, অর্থাৎ পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে, ওকে, এবং বন্যপ্রাণীগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তুমি অযথা বন্যপ্রাণীকে যেখানে সেখানে দেখলেই মেরে দিতে পারো না। হ্যাঁ, হ্যাঁ, মানে অযথা পশু হত্যা নিষিদ্ধকরণ, অর্থাৎ পশু হত্যা কিন্তু কোনোরকমভাবেই করা যাবে না। এটা কিন্তু আর্টিকেল নাম্বার 48 কিন্তু স্পষ্টভাবে আমাদের বলে দিয়েছে, ওকে। তো দেখো, যেই নেতাগুলো বা যারা যে সরকার মানে কি, সরকার মানে তো বড় বড় সেই নেতা, তো সেই নেতারাই দেখো পশু হত্যা করে খাচ্ছে। তো তারাই আবার মানে আইনগুলোকে ভঙ্গ করছে। তো তো সে যাই হোক, এগুলো আমি বেশি ডিপে যাব না, তাহলে কন্ট্রোভার্সিয়াল ইস্যু হয়ে যাবে। তারপরে 49 নম্বর ধারা, রাষ্ট্র ঐতিহাসিক স্মৃতি সৌধগুলি ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির সংরক্ষণের ব্যবস্থা। অর্থাৎ তুমি এটা পড়ে ঠিক বুঝতে পারলে না। অর্থাৎ এটা হচ্ছে স্মৃতিসৌধগুলি বলতে গেলে, ধরে নাও কেউ একজন আর্মিতে শহীদ হয়ে গেল। আর্মিতে, আমি কথাই বলছি, খুব এটা ভালো শব্দ না, কারণ আমি চাইবো যে এরকম যেন না হয়। কিন্তু যারা শহীদ হয়ে গেছে, সেটা কার্গিলের যুদ্ধে কিংবা কোনো 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 ঘটনায়, তো যেই শহীদ হয়ে গেছে তাদের যে মনুমেন্টগুলো শহীদ হয়ে গেলে তো একটা জায়গায় দেখবে একটা প্লেট নিয়ে বসে তার নাম টামগুলো সব লেখা হয়ে থাকে। এই যে তার স্মৃতিসৌধগুলোকে কিন্তু সরকার কি করবে, এবং তাছাড়া গুরুত্বপূর্ণ যে বিশেষ স্থান রয়েছে, সেই স্থানগুলোকে কিন্তু সরকার কি করবে, রক্ষা করবে। এটাই কিন্তু বলা রয়েছে কিন্তু আর্টিকেল নম্বর 49-এ, ওকে। 50-এ কিছু না, একটা শাসন বিভাগ আর বিচার বিভাগ, এই দুটোকে কিন্তু আলাদা করতে হবে। এই দুটো মিক্সড হয়ে গেলে তো মুশকিল রাজ্য চালানো, এটা বেশি কিছু না, এটা তো সাধারণ ব্যাপার। তারপর 51 নম্বর ধারায় রয়েছে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করার ব্যবস্থা। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে আমাদের শান্তিগুলো, সেই শান্তিগুলোকে বজায় রাখার জন্য কিন্তু এই 38 ধারা 51 নম্বর কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে। এবার কেমন তুমি বুঝতে পারলে না? এবার দেখো, কোনো দেশ চাইলেই কিন্তু একটা দেশের সাথে যুদ্ধ করতে পারে না। অর্থাৎ তাকে কিন্তু সবসময় একটা শান্তি কিন্তু বজায় রাখতে হয়। হ্যাঁ, অর্থাৎ শান্তির জন্য যত কিছু করা দরকার, সেই জিনিসগুলো কিন্তু সরকার আগে করে। হ্যাঁ, হঠাৎ করে চাইলেই কিন্তু যুদ্ধ করতে পারে না। অর্থাৎ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে আমরা সুনিশ্চিত করে রাখা কিন্তু আর্টিকেল নাম্বার 51 বলছে, ওকে। তো এই ছিল আর্টিকেল রিলেটেড। তো পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, সুস্থ থেকো, সবাই ভালো থেকো।